জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রতিশোধ নিতে পাকিস্তানে সামরিক হামলা চালিয়েছে আফগান তালেবান। এরপর জানিয়ে দেব গাজা পুনর্গঠনে কয়েক প্রজন্ম লেগে যাবে, জাতিসংঘ বিশেষজ্ঞ। আরও যা থাকছে, আফগানিস্তানের 19 ঘাঁটি দখল ও 50 তালেবানকে হত্যার দাবি পাকিস্তানের। এরপর জানিয়ে দেব আফগানিস্তানকেও ভারতের মতো জবাব দেওয়া হবে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। আরও জানিয়ে দেব গাজায় ধ্বংসস্তূপে মিলছে একের পর এক মরদেহ। সর্বশেষ জানিয়ে দেব ঘরে ফিরে গাজাবাসী দেখছেন চারিদিকে শুধুই ধ্বংসস্তূপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রতিশোধ নিতে পাকিস্তানেও সামরিক হামলা চালিয়েছে আফগান তালেবান। আফগানিস্তানের উত্তরে সীমান্তের একাধিক পার্বত্য এলাকায় পাকিস্তানি সেনাদের উপর হামলা চালানোর কথা জানিয়েছেন তালেবান সরকার। তাদের ভাষ্য, পাকিস্তান আকাশসীমা লঙ্ঘন করে বৃহস্পতিবার আফগান সীমান্তের ভেতরে একটি বাজারে বোমা ফেলেছিল, যার প্রতিশোধ নিতেই সীমান্তে এই সামরিক অভিযান চালানো হয়। শনিবার 11 অক্টোবর গভীর রাতে এই অভিযান হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন ও নকভি অভিযোগ করেছেন তালেবান বিনা উস্কানিতেই এই হামলা চালায় এবং তারা বেসামরিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তান প্রতিটি ইটের জবাব দেবে, একটি পাথর ছুড়ে। নকভি আরও বলেন, আফগানিস্তান আগুন ও রক্তের খেলা খেলছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি তালেবানের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। পাকিস্তানি সেনাবাহিনীর এক মুখপাত্র বলছেন, পাকিস্তানিদের জীবন ও সম্পদ রক্ষায় তারা প্রয়োজনীয় সব ব্যবস্থায় নেবেন। একটি নিরাপত্তা সূত্র বিবিসিকে জানিয়েছেন, পাকিস্তান আফগান সীমান্তের বিভিন্ন স্থানে গোলাগুলি হয়েছে, যার মধ্যে রয়েছে আঙ্গুর আড্ডা, বাজাউর ও কুররাম দ্বীপ, চিত্রাল ও বারামসা। কুররাম জেলার 0 পয়েন্টের অবস্থানরত এক পুলিশ কর্মকর্তা বিবিসিকে বলছেন, স্থানীয় সময় রাত 10টার দিকে আফগানিস্তানের দিক থেকে ভারী অস্ত্রের গোলা ছোড়া শুরু হয়। এই উত্তেজনা এমন এক সময় দেখা দিল যখন আফগান তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফরে রয়েছেন এবং দিল্লি কাবুলে তারা আবার দূতাবাস চালু করার ঘোষণা দিয়েছেন। নকভি হুঁশিয়ারি দিয়েছেন, ভারতের মতো আফগানিস্তানে উপযুক্ত জবাব দেওয়া হবে, যাতে তারা পাকিস্তানের দিকে বাঁকা চোখে তাকানোর সাহস না পায়। পাকিস্তানের অভিযোগ, কাবুলের মাটি ব্যবহার করে সন্ত্রাসীরা পাকিস্তানে হামলা চালিয়ে আসছে, যদিও তালেবান সরকার বারবারই এই অভিযোগ অস্বীকার করে আসছে। বৃহস্পতিবার রাতে কাবুলে দুর্ধর্ষ শব্দের বিস্ফোরণ শোনা গিয়েছে, যার পর আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানের বিরুদ্ধে আফগান সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তোলে। তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানান, দক্ষিণ পূর্ব আফগানিস্তানের পাকতিকা প্রদেশে একটি বেসামরিক বাজারে বোমাবর্ষণ করে পাকিস্তান। স্থানীয়রা বিবিসির আফগান সার্ভিসকে বলছেন, বোমা হামলায় অনেক দোকান ধ্বংস হয়েছে। অন্যদিকে পাকিস্তানের একজন জেনারেল অভিযোগ করেছেন, পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ চালানোর ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে আফগানিস্তান। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে আফগান তালেবান তাদের ভূখণ্ডকে টিটিপি হিসেবে পরিচিত পাকিস্তানি তালেবানকে ব্যবহার করতে দিচ্ছে, যারা ইসলামাবাদ সরকারের পতন ঘটাতে লড়াই করছে। এই পাকিস্তান আফগান সীমান্ত উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সৌদি আরব এবং কাতার উভয় পক্ষকে সংলাপ, কূটনৈতিক সংযম অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে। উল্লেখ্য, রিয়াদ ইসলামাবাদ গত মাসে একটি প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে, সূত্র বিবিসি। গাজা পুনর্গঠনে কয়েক প্রজন্ম লেগে যাবে, জাতিসংঘ বিশেষজ্ঞ। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর উত্তর গাজার বাস্তুচ্যুত বাসিন্দারা নিজ এলাকায় ফিরতে শুরু করেছে। 2 বছর ধরে চলা ইসরায়েলি তাদের বাড়িঘর, আশপাশের এলাকা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে জাতিসংঘের আবাসন অধিবিষয়ক বিশেষ রিপোর্টার বালাকৃষ্ণ রাজাগোপাল মন্তব্য করেছেন, ইসরায়েলকে সেখানে অবিলম্বে তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্র, ক্যারাভান ও সরবরাহের অনুমতি দিতে হবে। তিনি বলছেন, উত্তর গাজায় যেসব এলাকা থেকে ইসরায়েলি সেনারা সরে গেছেন, সেখানে ফিরে ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই খুঁজে পাচ্ছে না। আফগানিস্তানের 19 ঘাঁটি দখল, 50 তালেবানকে হত্যার দাবি পাকিস্তানের। আফগান বাহিনীর অতর্কিত গোলাবর্ষণের জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। রোববার ভোরের এই পাল্টা হামলার পাকিস্তানের
বেশ কয়েকটি সামরিক পোস্ট ধ্বংস হয়েছে এবং 19টি ঘাঁটি দখল হয়ে নিয়েছে বলে দাবি করেছে পাকিস্তান বাহিনী। এই অভিযানে বহু আফগান সেনা ও সশস্ত্র জঙ্গি নিহত হয়েছেন বলে দাবি করছে নিরাপত্তা সূত্র। জিও নিউজের খবরে বলা হয়েছে, কোনো উস্কানি ছাড়াই আফগান বাহিনী আঙ্গুর, আদ্দা ও বজ্র কুরুমসহ সীমান্তের বিভিন্ন পয়েন্টে গুলি চালায়। চিত্রাল, বারামসা সহ আরও কয়েকটি অঞ্চলে হামলার খবর পাওয়া যায়। পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছেন, এই গুলিবর্ষণের মূল উদ্দেশ্য ছিল খারেজি ও আইএস তেহরিক ই তালেবান পাকিস্তান জঙ্গিদের সীমান্ত অতিক্রম সহায়তা করা। পাকিস্তান সেনাবাহিনীর সীমান্ত চৌকিগুলো দ্রুত পাল্টা জবাব দেয় এবং ভারী অস্ত্র, আর্টিলারি, ট্যাঙ্ক ও ড্রোন ব্যবহার করে আফগান ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালায়। এতে দোরান মেলা ও তুর্কমানজাই ও ক্যাম্প সহ একাধিক আফগান পোস্ট সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। শাহিদান ও পোস্টে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নিরাপত্তা সূত্র জানান, পাকিস্তানি বাহিনীর হামলায় মুখে আফগান তালেবান যোদ্ধারা কয়েকটি পোস্ট ছেড়ে পালিয়ে যায়, রেখে যায় বহু লাশ ও অস্ত্র। অন্তত 50 জন তালেবান যোদ্ধা নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। খারসার ও ফোর্ট কিলাবদুল্লাহর লেউবন্দ অঞ্চল, মনোজাবা ও ব্যাটালিয়নের সদর দপ্তর এবং দুররানি ক্যাম্প সহ একাধিক ঘাটে সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তান বাহিনী আঙ্গুর আদ্দা সীমান্তের একটি আফগান পোস্ট দখল করে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করে। কুর্ম ও চান্দোসার অঞ্চলে আফগান পোস্ট মাটির সঙ্গে মিশে গেছে। পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, এই পাল্টা অভিযানের লক্ষ্য ছিল কেবল সন্ত্রাসী ঘাঁটি, প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস করা, সাধারণ জনগণকে টার্গেট করা নয়। তারা অভিযোগ করেন, আফগান অন্তর্বর্তী সরকার খারিজি গোষ্ঠীগুলোর এই আগ্রাসন ভারতের আর্থিক সহায়তায় পরিচালিত হচ্ছে, যার উদ্দেশ্য পাকিস্তানের বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টি করা। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি আফগানিস্তানের থেকে পাকিস্তানের ভূখণ্ডে গুলিবর্ষণকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন। তিনি বলেন, পাকিস্তানি বাহিনীর সঙ্গে পাল্টা জবাব দিয়েছে এবং প্রমাণ করেছে যে কোনো উস্কানি সহ করা হবে না। নকভি আরও বলেন, আফগানিস্তান আমাদের চরম প্রতিদ্বন্দ্বীর হাতিয়ার হয়ে আগুন নিয়ে খেলছে, এর জবাব কঠোর দেওয়া হবে। সীমান্তবর্তী অঞ্চলের উপজাতিরা নেতারাও পাকিস্তান সেনাবাহিনীর প্রতি সংহতি প্রকাশ করছেন। তারা জানিয়েছেন, স্থানীয় জনগণ সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলে সন্ত্রাস বিরোধী লড়াই অংশ নেয়। এক অডিও বার্তায় এক উপজাতীয় নেতা বলেন, দেশ রক্ষার এই যুদ্ধে আমরা সেনাবাহিনীর সঙ্গে আছি। অতীতে যেন জঙ্গিদের শিক্ষা দিয়েছিলাম, প্রয়োজনে আবারও দেব। ধর্মীয় নেতা মাওলানা তাহির আশরাফি এক ভিডিও বার্তায় আফগান পররাষ্ট্রমন্ত্রীর ভারতের মঞ্চ থেকে দেওয়া বক্তব্য সমালোচনা করে বলেন, পাকিস্তান কোনো সুপার পাওয়ার নয়, কিন্তু আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে জানি। তিনি সতর্ক করে বলেন, এটাই কেবল শুরু, সীমান্তে সন্ত্রাসবাদ বন্ধ না হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সীমান্তে সংঘাত নিয়ে উদ্বেগ জানিয়েছেন সৌদি আরব ও কাতার। দুদেশেই পাকিস্তান ও আফগানিস্তানের সংযম আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলছেন, তীব্রতা কমানোর অঞ্চলে শান্তি স্থিতিশীলতার জন্য অপরিহার্য। কাতার একইভাবে দুদেশের মধ্যে নৈতিক সংলাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। 2021 সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই পাকিস্তান আফগান সীমান্তে সন্ত্রাসী হামলা বেড়েছে। ইসলামাবাদ জানিয়েছেন, আফগান ভূখণ্ডে তেহরিক তালেবান, পাকিস্তান টিটিপি এবং আইএস জঙ্গিদের নিরাপত্তা আশ্রয় দেওয়া হচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দাখিল করা এক প্রতিবেদনে আফগান সরকার টিপির মধ্যে লজিস্টিক ও আর্থিক সহযোগিতার প্রমাণ পাওয়া গেছে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ও অবৈধভাবে থাকা আফগান নাগরিকদের ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী 2025 সালে এপ্রিল থেকে এ পর্যন্ত 5,50,000 বেশি আফগানকে দেশে ফেরত পাঠানো হয়েছে। আফগানিস্তানকেও ভারতের মতো জবাব দেওয়া হবে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। আফগানিস্তানে পাকিস্তানের মধ্যবর্তী সীমান্তে টানা সংঘর্ষ চলছে। শনিবার সীমান্তবর্তী এলাকাগুলোতে আফগান বাহিনীর গোলাবর্ষণের পর তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দিয়েছেন পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এই প্রসঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি বলছেন, আফগানিস্তানকে ইটের বদলে পাথর দিয়ে জবাব দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বেসামরিক জনগণের উপর আফগান বাহিনী হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। পাকিস্তানের সাহসী বাহিনী যে জবাব দিয়েছেন তা একটি বার্তা বহন করে, এতে উস্কানির কোনো জায়গা নেই। তিনি আরও বলেন, আমাদের সেনাবাহিনী সজাগ ও তৎপর, জনগণ সেনাবাহিনীর পাশে রয়েছে। আফগানিস্তানকে ভারতের মতো জবাব দেওয়া হবে। পাক বাহিনীর দাবি, আফগানিস্তানের কয়েকটি সীমান্ত চৌকিতে পাল্টা হামলা চলেছে, গুরুতর ক্ষয়ক্ষতি সাধন করা হয়েছে। হামলায় আর্টিলারি, ট্যাঙ্ক, হালকা ও
ভারী অস্ত্র ব্যবহার করা হয়েছে। আফগান বাহিনীর হামলায় পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার আঙ্গুর আড্ডা, বাজাউর ও কুররাম, ডার, চিত্রাল এবং বালুচিস্তানের বারামসা ও এলাকায় সেনা চৌকিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে পাক নিরাপত্তা বাহিনী। গাজায় ধ্বংসস্তূপে মিলছে একের পর এক মরদেহ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ভয়াবহ ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধারের কাজ শুরু হয়েছে। যুদ্ধবিরতি শুরুর পর থেকেই উদ্ধারকারীরা বিভিন্ন এলাকায় বোমাবর্ষণে ধসে পড়া ভবনগুলো অভিযান চালাচ্ছেন। বার্তা সংস্থা ওয়াফা নিউজ জানান, গতকাল বিভিন্ন হাসপাতালে 155টি মরদেহ আনা হয়। এর মধ্যে অন্তত 135টি ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। ওয়াফার তথ্য অনুযায়ী 43টি মরদেহ পাঠানো হয়েছে গাজার আল শিফা হাসপাতালে, 60টি আল আহলি আরব হাসপাতালে, 16টি দেইর আল বালার আল আকসা শহীদ হাসপাতালে, 32টি খান ইউনুসের নাসের হাসপাতালে এবং আরও কয়েকটি নুসরাতের আল আউদা হাসপাতালে পাঠানো হয়েছে। 2023 সাল থেকে শুরু হওয়া ইসরায়েলি উপর্যুপরি হামলার গাজায় বহু বাড়ি ঘর, বোমা ও গোলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফলে নিজ নিজ বাড়ি ও ভিটেমাটি খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন ফিলিস্তিনিরা। তবু অনেকে ফিরে যাচ্ছেন ধ্বংসস্তূপের কারণে। আর পালিয়ে বেড়াতে হবে না, নিজের মাটিতে আবারও দাঁড়ানোর আশায় তারা ফিরছেন। এটা তাদের কাছে অসীম আনন্দের অনুভূতি নিয়ে এসেছে। যুদ্ধবিরতি তদারকিতে ইসরায়েল মার্কিন সেনা দল এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর রাখতে যুক্তরাষ্ট্র সেনা পাঠাচ্ছে ইসরায়েলে। এবিসি নিউজ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন থেকে প্রায় 200 সেনা সদস্য এই সীমা সপ্তাহান্তে ইসরায়েলে পৌঁছাবেন। মার্কিন সেন্ট্রাল কমান্ডের সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যান্ড ও কুপার ইতিমধ্যে ইসরায়েলে পৌঁছাচ্ছে। তারা ইসরায়েল সেনাবাহিনীর সঙ্গে যৌথ নিয়ন্ত্রণ কেন্দ্র গঠন করবেন এবং অন্যান্য দেশীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করবে। তবে মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, কোনো মার্কিন সেনা গাজা উপত্যকায় প্রবেশ করবে না। এই তদারকি ও মিশনে মিশর, কাতার, তুরস্ক এবং সম্ভাব্য সংযুক্ত আরব আমিরাতের সামরিক কর্মকর্তারাও থাকবেন। কেন্দ্রটি পরিচালিত হবে মিশর থেকেই। এদিকে ইসরায়েল সামরিক বাহিনী জানিয়েছেন, শুক্রবার সকালে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজার কিছু অংশ থেকে সেনা সরে নেওয়া হয়েছে। তবে গাজার অর্ধেকের বেশি অংশ এখনও তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে বিবিসি জানিয়েছেন। ভিডিও চিত্রে দেখা গেছে হাজারো ফিলিস্তিনি উত্তর গাজার দিকে ফিরে যাচ্ছে। সাম্প্রতিক মাসগুলো ভয়াবহ বোমাবর্ষণের সাক্ষী এই এলাকা। ইসরায়েল জানিয়েছেন, সেনাদের কিছুটা দূরে সরে নেওয়া হয়েছে। আইডিএফের এক বিবৃতিতে বলা হয়, তবে দক্ষিণ কমান্ডের সেনারা যে কোনো তাৎক্ষণিক মোকাবেলায় প্রস্তুত থাকে। মার্কিন বিশেষ দূত উইটকা বলছেন, আইডিএফের সেনারা নির্ধারিত হলুদ দাগ ও বরাবর সেনা সরে প্রথম ধাপের সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে। এই যুদ্ধবিরতির আওতায় হামাসকে সোমবার স্থানীয় সময় দুপুর 12টার মধ্যে 20 জীবিত ও 28 মৃত ব্যক্তি ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে। এর বিনিময়ে ইসরায়েল 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। ফিলিস্তিনের কয়েকটি গিরুযাত্রা ইসরায়েল বাহিনীর কিছু এলাকা থেকে সবার পর গাজায় বিভিন্ন শহরে বাসিন্দারা ঘরে ফিরতে শুরু করেছে। অনেকে 20 কিলোমিটারেরও বেশি পথ পায়ে হেঁটে ফিরছেন। স্কুল শিক্ষক আল্লাহ সালে বলেন, রাস্তায় খাবার বা পানি কিছুই নেই। গাড়ি ভাড়া করতে 4000 শেকেল লাগে, যা আমাদের সাধ্যর বাইরে। আরেক বাসিন্দা ওয়াইল আল নাজার বলেন, যদি ঘর ভেঙে যায় আমরা ফিরব, ধ্বংসস্তূপে তাঁবু টানাবো, নিজেদের মাটিতেই থাকবো। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সোমবার গাজায় থাকা 20 জন জীবিত, 28 জন মৃত ইসরায়েলকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে 2000 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। 2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলায় 1200 জনকে নিহত এবং 251 জনকে জিম্মি করা হয়। এর জবাবে ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় অন্তত 67,183 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 20,179 জন শিশু। উল্লেখ্য, গত শুক্রবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলি সেনারা জনবহুল এলাকা থেকে সরে যায়। এরপর থেকেই দলে দলে বাস্তুত মানুষ নিজেদের বাড়ির দিকে যাত্রা শুরু করে। উপকূলবর্তী সড়কগুলোতে দেখা গেছে মানুষের ঢল। এই যুদ্ধবিরতি এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থায়। তার প্রস্তাবিত পরিকল্পনায় ইসরায়েল ও হামাসের পাশাপাশি মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও অংশ নেয়।
ঘরে ফিরে গাজাবাসী দেখছেন চারিদিকে শুধুই ধ্বংসস্তূপ। টানা প্রায় 2 বছর ধরে ইসরায়েলি হামলা থেকে প্রাণে বাঁচতে পালে বেড়ানো লাখো লাখো ফিলিস্তিনিরা জীবনের যুদ্ধবিরতি আপাত স্বস্তি এনেছে। শুক্রবার 10 অক্টোবর দুপুরে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর উদ্বাস্ত ফিলিস্তিনিরা তাদের বিধ্বস্ত বাড়িঘরে ফিরতে শুরু করেন। যদিও বাড়ি বলতে এখন আছে শুধু ধ্বংসস্তূপ, তবুও ইসরায়েল হামলা বন্ধ হয় বাড়ির ধ্বংসস্তূপের মধ্যেও শুক্রবার রাতটি অনেকটা নির্ভয়ে কাটিয়েছে বলে জানিয়েছেন অনেক গাজার তরুণ আমির আবু ইয়াদেহ শনিবার বলেন, দুঃখ কষ্ট যতই হোক অবশেষে নিজেদের বাড়িতে ফিরতে পেরে তিনি মহান আল্লাহকে ধন্যবাদ জানান। গাজায় সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 29 সেপ্টেম্বর 20 দফা শান্তি পরিকল্পনা গ্রহণ করেন, যেখানে ইসরায়েল ও স্বাধীনতাকামী সংগঠন হামাস রাজি হলে স্থানীয় সময় শুক্রবার দুপুর 12টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েল কর্তৃক গাজায় প্রায় 80% এলাকা দখলের পর প্রথম দফায় সেনা সরানোর পর গাজায় 53% এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকবে। শনিবার ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছেন প্রথম ধাপে সেনা সরানোর কাজটি শেষ করেছে তারা, তবে এই বিষয়ে হামাসের কোনো বক্তব্য পাওয়া যায়নি। গাজায় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছেন যুদ্ধবিরতি কার্যকরের পর গতকাল সন্ধ্যা পর্যন্ত 5 লাখ ফিলিস্তিনি উত্তর গাজায় তাদের বাড়িঘরে ফিরছেন। এই সময় ধ্বংসস্তূপ থেকে 1.5 শতাধিক মরদেহ উদ্ধার হয়েছে। ইসরায়েলের হামলায় মুখে গত প্রায় 2 বছর গাজার বাসিন্দাদের বহুবার বাড়িঘর ছেড়ে পালাতে হয়েছে। বাড়িঘর হারানোর এইসব মানুষ সঙ্গে যা আছে তারই কাঁধে করে ঘন্টার পর ঘন্টা হেঁটে নিজেদের বসতভিটায় সেখানে ধ্বংসস্তূপের মতো তাঁবুতে রাত যাপন করতে অনেকে